আচ্ছা, অ্যাকচুয়ালি আজকে ক্লাসটা ডিজিটাল টেকনোলজির না। আচ্ছা, তোমার আজকে যেহেতু এসেছো, তোমার কি কোনো প্রবলেম আছে? যদি কোনো সাবজেক্টে প্রবলেম থাকে তাহলে একটু জানাও। আজকের ক্লাসটা মূলত প্রবলেম সলভিং ক্লাস। আমি ডিজিটাল টেকনোলজিটা কন্টিনিউ করি, ঠিক আছে? তো এই হুম। লাস্টের সেশনটা নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন। আচ্ছা, এখানে বলছে কি, আমরা এখন পর্যন্ত ডিজিটাল জীবনযাপন নিয়ে অনেক কিছু জেনেছি ও চর্চা করেছি। এই যে উপরে যা যা তোমরা জেনেছো, চর্চা করেছো, সেগুলোর কথা বলা হয়েছে। এখন একটা নাটিকা তৈরি করার কথা বলছে। তো এই নাটকের পেছনে থাকবে একটা হচ্ছে গল্প। সেই গল্পের প্রধান চরিত্র থাকবে আমাদের একজন বন্ধু। গল্পটি হবে এমন, আচ্ছা আমরা গল্পটা পড়ে ফেলি, ঠিক আছে? আচ্ছা, গল্পটা কি আমি পড়বো নাকি তোমরা কেউ একজন পড়তে ইচ্ছুক? তোমাদের মধ্যে কেউ একজন পড়ো। কে পড়বে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ বলছো? জি স্যার। তুমি এত দেরি করে আসলে কেন ক্লাসে? তোমাদের ক্লাস শুরু কয়টার সময়? 5:51 বাজে, 5:30-এ তোমাদের ক্লাস, 20 মিনিট লেট। লেট করলে হবে না। রেগুলার ক্লাসে আসতে হবে, টাইমলি ক্লাসে আসতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা স্বপ্নিল, একটু তুমি গল্পটা আমাদের সবাইকে পড়ে শোনাও। স্বপ্নিল, কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার যদি একটু পৃষ্ঠাটা বলতেন। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 49, 49। বা তুমি স্ক্রিনটা দেখেও বলতে পারো, আমি স্ক্রিন শেয়ার করেছি, এই যে। স্যার তাহলে বলা শুরু করলাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। কি- শুনতে পাচ্ছি না আমরা। স্বপ্নিল, এখন শুনতে হ্যালো, পাচ্ছি, শুনতে বলো। পাচ্ছেন না? এখন শুনতে পাচ্ছি, এখন বলো। ওই এতক্ষণ আচ্ছা আচ্ছা, তাহলে এতক্ষণ। প্রথম থেকে শুরু করলাম আবার। হ্যাঁ হ্যাঁ। সেশন 6, নিরাপদ ও ভারসাম্যপূর্ণ ডিজিটাল জীবনযাপন। আমরা এখন পর্যন্ত ডিজিটাল জীবনযাপন নিয়ে অনেক কিছু জেনেছি ও চর্চা করেছি। এই পর্যায়ে আমরা সবাই মিলে একটি নাটিকা তৈরি করব। এই নাটিকার পিছনে থাকবে একটি গল্প। সেই গল্পের প্রধান চরিত্রে থাকবে আমাদের একজন বন্ধু। গল্পটি হবে এমন: আমাদের বন্ধু সম্প্রতি ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অ্যাকাউন্ট খুলেছে। বেশিরভাগ সময় সে তার বন্ধু বান্ধবদের সাথে গল্পগুজব করে কাটালেও একদিন একজন অপরিচিত মানুষ তার সাথে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলা শুরু করে। সে মানুষটি জানায় যে সে স্থানীয় মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা। প্রথমেই সে আমাদের সেই বন্ধুকে পড়ালেখা নিয়ে কিছু সাহায্য করে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে। এরপর একদিন সে বন্ধুকে জানায় একটি বিশেষ সরকারি বৃত্তি চালু হয়েছে। সে যদি বৃত্তির জন্য বিবেচিত হতে চায় তাহলে তাকে নাগরিক পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সনদ জমা দিতে হবে। এরপর একদিন হঠাৎ জানা গেল তার বাবার নামে থানায় মামলা হয়েছে। মামলায় কাগজে লেখা আছে তার বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কেউ একজন স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকাটা আত্মসাৎ করেছে। এই পর্যায়ে এসে কাহিনীর মোড় ঘুরে যাবে। আমরা বাকি বন্ধুরা মিলে একটি গোয়েন্দা দল তৈরি করব। তারপর আমরা আমাদের বন্ধু ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে ধরে বের করব কিভাবে তথ্যগুলো চুরি হয়েছে এবং সেই তথ্যগুলো ব্যবহার করে জাল পরিচয়পত্রটি তৈরি করা হয়েছে। সবশেষে আমরা অনলাইনে পাল্টা জিডি করে তার বাবার নাম উম, বাবার নাম মামলা থেকে বাদ দেওয়ার ব্যবস্থা করব। আমরা ক্লাসের সবাই আলাদা আলাদা নাটিকা লিখব না, 3টি দল ওকে ওকে। হবে। প্রতিটি দল উপরে। হ্যাঁ স্বপ্নিল, স্বপ্নিল, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আমাদের মেইন বিষয়টা ছিল জানার যে ঠিক এই এতটুকু, এই এই হ্যাঁ কাহিনীটা, স্যার। ঠিক আছে?
নাটিকার যে মূল গল্পটা সেটা। তো এই যে নাটিকাটা যে আমরা পড়লাম, এখান থেকে আমরা কি জানতে পেলাম? জানতে পারলাম কি, যে একজন বন্ধু আমাদের কি করেছে, সে ডিজিটাল সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলেছে। ধরে নিলাম আমরা সে ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছে, ঠিক আছে। সে তার বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করে এবং একদিন হঠাৎ করে অপরিচিত মানুষের সাথে একজনের সাথে যোগাযোগ হয় তার। এবং তারপরে সেই মানুষটা জানায় যে সে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা, এবং তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে কিভাবে, পড়ালেখায় সাহায্যের মাধ্যমে, ঠিক আছে। এরপরে কি করায়, হুম। তারপরে তাকে একটা লোভ দেখায়। কিসের লোভ? দেখো, এই যে অনলাইনের এই লোভগুলো থেকে বেঁচে থাকা খুবই জরুরি, ঠিক আছে। বিভিন্ন ধরনের অফার আসবে তোমাদের কাছে অনলাইন জগতে, তোমরা যেহেতু আমরা সবাই আছি বলা যায়। তো তোমরা দেখতেই পাবে কিছুদিন পর পরই তোমাদের কাছে বিভিন্ন লোভনীয় অফার আসবে। এই অফার গুলো থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে। দূরে থাকতে হবে বা বলতে এই না, যেগুলো জেনুইন অফার, যেগুলো অথেন্টিক, সেগুলো থেকে আমরা মানে কি বলবো, যে সেগুলোতে যে আমরা বিশ্বাস করব না এমনটাও না ব্যাপারটা। কিন্তু আমাদেরকে জানতে হবে, আমাদেরকে এটা শিখতে হবে যে কিভাবে আমি আইডেন্টিফাই করতে পারি যে একটা অফার, এই অফার বা কোনো একটা সুযোগ সুবিধা যেটা অনলাইনের মাধ্যমে আমি পাবো, সেটা আসলেই কতটুকু সত্য বা কতটুকু সত্য হতে পারে। এটা সঠিক না ভুল, যে তথ্যটা আমি অনলাইনে পাচ্ছি সেই তথ্যটা সঠিক না ভুল, সেটা বুঝতে পারার অভিজ্ঞতাটা আমাকে অর্জন করতে হবে। সেটা কিভাবে বুঝতে পারা যায় সেটা আমাকে জানতে হবে, শিখতে হবে, ঠিক আছে। তো হ্যাঁ। এখানে দেখো কিভাবে তাকে বিপদে ফেলানো হয়েছে, যে তাদের কাছে নাগরিক পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সনদ জমা দিতে হবে বলেছে, তাই না? ঠিক আছে। আচ্ছা। সে অর্থাৎ ওই যে যে পরিচয় দিয়েছিল যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা, তো সে তার কাছে কি চেয়েছে? নাগরিক পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের সনদ, ঠিক আছে। এরপর একদিন হঠাৎ জানা গেল তার বাবার নামে থানায় মামলা হয়েছে। এখন দেখো, নাগরিক পরিচয়পত্র, তার মানে অবশ্যই সে তার বাবার নাগরিক পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন দিয়েছিল, তাই না? আচ্ছা, জিডি মানে কি মামলা? না হলে তার বাবার নামে তো থানায় না, জিডি, জিডি মানে মামলা না ব্যাপারটা। যে জিডি মানে তুমি আর কি জানিয়ে রাখলে পুলিশকে যে হ্যাঁ আমার এই জিনিসটা হারিয়ে গেছে, এবং এই হারিয়ে গেছে বা অন্য কোনো কিছু আছে যার কারণে অন্য কোনো ব্যক্তি আমার এই পার্সোনাল ইনফরমেশন গুলো দিয়ে আমার ক্ষতি করার চেষ্টা করতে পারে। বুঝতে পেরেছো? তুমি আগে থেকেই ব্যাপারটা জানিয়ে রাখলে, যেমন কারো যদি এনআইডি কার্ড হারিয়ে যায়, বা এই যে নাগরিক পরিচয়পত্র বা এনআইডি কার্ড যাই বলো, যে এটা যদি হারিয়ে যায় তাহলে কিন্তু থানায় মামলা করার জন্য বলা হয়। কেন বলা হয়? দেখো, একটা এনআইডি কার্ড দিয়ে কিন্তু অনেক কাজ করা সম্ভব, ঠিক আছে। তোমার এনআইডি কার্ডে যে ইনফরমেশন গুলো থাকে, তোমার নাম থাকে, তোমার বাবার নাম থাকে, মায়ের নাম থাকে, জন্ম তারিখ থাকে, আবার তোমার বাসার ঠিকানা থাকে, তোমার ব্লাড গ্রুপ থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে। অনেক ইনফরমেশন থাকে একটা এনআইডি কার্ডের মধ্যে। আবার যেগুলো ডিজিটাল এনআইডি কার্ড বা স্মার্ট এনআইডি কার্ড, সেগুলোর মধ্যে আরো ইনফরমেশন থাকে, যেমন ডিজিটাল যে চিপ থাকে, সেই চিপের মধ্যে তোমার ফিঙ্গারপ্রিন্টের ইনফরমেশন থাকে, তোমার রেটিনা স্ক্যান করা যে হয় সেটার ইনফরমেশন থাকে, তোমার 5 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট। সো এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ, ঠিক আছে। এগুলো যখন তখন যার তার সাথে শেয়ার করা কখনোই ঠিক না। বুঝতে পেরেছো? এই জন্য কি করা হয়, যদি এগুলো হারিয়ে যায় জিডি করা হয়। জিডি করা মানে কি, আমি পুলিশকে জানিয়ে রাখলাম যে আমার এই জিনিসটা হারিয়ে গিয়েছে, অন্য কেউ আমার এই বিষয়, আমার এই ইনফরমেশন গুলো দিয়ে অপকর্ম চাইলে করতে পারে। সেক্ষেত্রে আপনারা ব্যাপারটা যদি কেউ করে থাকে, যদি এটার এগেইনস্টে যে মামলা দিতে আসবে তাকে পুলিশ ভালোভাবে যাচাই করবে। বুঝতে পেরেছো? হুম। বা প্রপার স্টেপ নিবে, যে আসলেই যে এই মানুষটা, যদি তুমি জিডি করে আগে থেকে রাখো, তখন যদি নতুন কেউ এসে বা অপরিচিত কেউ এসে এই ইনফরমেশন গুলো দিয়ে, অর্থাৎ যে নাগরিক সনদপত্র বা নাগরিক পরিচয়পত্র, জন্ম নিবন্ধনটা হারিয়ে গিয়েছে বা এনআইডি কার্ডটা হারিয়ে গিয়েছে, সেই ইনফরমেশন, সেটার ইনফরমেশন দিয়ে কেউ যদি মামলা বা কোনো কিছু করতে আসে, তাহলে পুলিশ বুঝতে পারবে যে না, এখানে কোনো কিছু একটা ভেজাল আছে।
এই জন্যই মূলত জিডি করে রাখা, বুঝতে পেরেছো? ওকে, এখন দেখো যে সে তার কাছ থেকে এই ইনফরমেশন গুলো হারিয়ে নিয়েছে। আসলে নাগরিক পরিচয়পত্র এবং জন্ম আর এনআইডি কার্ড কিন্তু ডিফারেন্ট জিনিস। এটা 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 কি জানো? নাগরিক পরিচয়পত্র মানে কি, আমি যে বাংলাদেশের একজন নাগরিক, এটা এটা একটা পরিচয়। এই নাগরিক প্রমাণ। পরিচয়পত্র, হ্যাঁ, তার একটা প্রমাণ যে আমি বাংলাদেশের একজন নাগরিক, ঠিক আছে? এনআইডি কার্ডও কিন্তু এটারই একটা প্রমাণ। আবার জন্ম নিবন্ধনও বলতে পারো যে এটাও একটা একটা প্রমাণ যে আমি বাংলাদেশের নাগরিক, ঠিক আছে? এগুলো মানে সবগুলো বাংলাদেশে একই। জন্মিয়েছি। হ্যাঁ, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং আমি বাংলাদেশের যে জন্মগতভাবে আমি বাংলাদেশের নাগরিক। আর নাগরিক পরিচয়পত্র সাধারণত পৌরসভা অথবা উপজেলা থেকে তোমরা নিতে পারো। পৌরসভা থেকে সাধারণত আমরা নিয়ে থাকি যে আহ পৌরসভায় যে আমরা নাগরিক পরিচয়পত্র নিতে পারি, বাট এখানে কিন্তু এনআইডির কথা বলেনি। তো দেখো এখানে তার কাছ থেকে কি নাগরিক পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ তার কাছ থেকে এই ইনফরমেশন দুটো নিয়েছে, ঠিক আছে? এরপর একদিন হঠাৎ জানা গেল তার বাবার নামে থানায় মামলা হয়েছে। মামলার কাগজে লেখা আছে কি? লেখা আছে তার বাবার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কেউ একজন স্থানীয় ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকাটা আত্মসাৎ করেছে, ঠিক আছে? অর্থাৎ এই যে জাতীয় পরিচয়পত্র, তার বাবার জাতীয় পরিচয়পত্রটার মাধ্যমে কি করেছে তারা? স্থানীয় একটি ব্যাংক থেকে ঋণ নিয়েছে। হ্যাঁ, তো স্থানীয় একটা ব্যাংক থেকে ঋণ নিয়েছে, অর্থাৎ আমরা তো জানি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে বা ব্যাংকের কোনো কাজ করতে গেলে আমাদেরকে পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র, তারপরে আমাদের জন্ম নিবন্ধন সনদ, ছবি, এসব লাগে, তাই না? হ্যাঁ। তো এজন্যই এই জাতীয় পরিচয়পত্র সবার সাথে শেয়ার করা উচিত না। আমরা আমরা আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, আমরা অনেক সময় কি করি, আমাদের জাতীয় পরিচয়পত্র ফটোকপি করতে হয়, তাই না? অনেক সময় করতে হয় না? জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ এগুলো কিন্তু ফটোকপি করতে হয় বা প্রিন্ট করাতে হয়। সেজন্য আমরা কি করি, কম্পিউটারের দোকানে যাই, কম্পিউটারের দোকানে যেয়ে তাদের তাদের যে প্রিন্টার আছে, তাই তাদের প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করাতে হয় আমাদের। যার কারণে তাদেরকে যে ডিজিটাল কপিটা আছে আমাদের, সেই ডিজিটাল কপিটা দিতে হয়। ধরো যে একটা পিডিএফ বা কোনো একটা ইমেজ, ঠিক আছে, প্রিন্ট করানোর জন্য দিতে হয়। তো পরবর্তীতে আমাদের সকলেরই উচিত যে তারা প্রিন্ট করার পর আমার সেই ইনফরমেশনটা ডিলিট করে দিল কিনা সেটা জাস্টিফাই করা, ঠিক আছে? মনে করো শুধু যে ডিলিট করে দিল, শুধু ডিলিট করে দিলেই কিন্তু কম্পিউটার থেকে একটা ফাইল ডিলিট হয়ে যায় না, এটা কি তোমরা জানো? দেখো, জি না। স্যার। এই দেখো এখানে, এই যে দেখো এখানে একটা ফাইল দেখতে পাচ্ছ না? এই ফাইলটা আমি এখন ডিলিট করে দিব, ডিলিট করে দিয়ে এই ফাইলটাকে আমি আবার ব্যাক করবো। দেখো এই ফাইলটাকে আমি, এই দেখো ডিলিট অপশন, ঠিক আছে, ডিলিট করে দিলাম, ফাইলটা কিন্তু চলে স্যার গেল, ওই ডিলিট হয়ে গেল। কিন্তু কম্পিউটারে একটা সিস্টেম আছে যেটাকে বলে রিসাইকেল বিন, ঠিক আছে? অর্থাৎ আমি যাই ডিলিট করব, এটা এমন একটা বিন বা একটা ঝুড়ি, আমার ডিলিট করা ফাইলগুলো সেই ঝুড়িতে যে জমা হবে। আমাদের বাসার ওয়েস্ট গুলো কি করি আমরা, আমাদের বাসায় যত ধরনের ওয়েস্ট আছে সেই ওয়েস্ট গুলো আমরা কি করি, একটা বিনের মধ্যে রাখি, ডাস্টবিন, তাই না? তেমনি আমার ডিলিট করা ফাইলগুলো কম্পিউটারের সেই রিসাইকেল বিনে থাকবে। যেমন এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের রিসাইকেল বিন। আমি যদি এখন এখানে যাই, এখানে গেলে আমি এ পর্যন্ত যত কিছু ডিলিট করেছি সবগুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবং এই যে সবার লাস্টে দেখতে পাচ্ছ, সবার লাস্টে আমি যে সামষ্টিক মূল্যায়ন এই ফাইলটা ডিলিট করেছি, এই ফাইলটা তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে ডিলিট করে দেওয়ার পরেও তোমরা যদি চাও, এই যে এখান থেকে এই ফাইলটাকে আমি রিস্টোর করতে পারি। এই যে এটাকে যদি আমি এই যে রিস্টোর বাটনে ক্লিক করি, এই যে রিস্টোর বাটন দেখতে পাচ্ছ, এই রিস্টোর করি, তাহলে দেখো এখান থেকে কিন্তু এটা চলে গেল, আর সেটা যেখানে ছিল সেখানে আবার চলে আসবে। এই দেখো, এই যে সামষ্টিক মূল্যায়ন ফাইলটা চলে আসছে, দেখতে পাচ্ছ? অথচ এটাকে কিন্তু আমি ডিলিট করে দিয়েছিলাম। এই জন্য তোমরা যদি তোমাদের ইনফরমেশন গুলো কারোর সাথে শেয়ার করো বা কম্পিউটারের দোকানে এই যে হ্যাঁ ডিজিটাল স্যার। ফাইল গুলো দাও, তখন কি করবে, প্রিন্ট করে নেয়ার পর সে যে এটা ডিলিট করলো সেটা তোমাদেরকে দেখতে হবে যে আসলে সে ডিলিট করে দিয়েছে কিনা, ঠিক আছে? শুধু এখান থেকেই না, সে রিসাইকেল বিন থেকেও ডিলিট স্যার করে কিন্তু দিল ওরা কিনা, ঠিক আছে? হ্যাঁ, কেউ কিছু বলছো? কিন্তু ওরা যে প্রিন্টারের
প্রিন্ট করে সেটা আবার কম্পিউটার কিভাবে চলে যায় প্রিন্টারে যে প্রিন্ট করবে, স্যার? মনে করো যে এই যে সামষ্টিক মূল্যায়ন, এই যে একটা পিডিএফ আছে, হ্যাঁ, এই পিডিএফটা তুমি প্রিন্ট করতে চাও। এই পিডিএফটা প্রিন্ট করার জন্য তোমার যে যে ডিজিটাল ফাইলটা সামষ্টিক মূল্যায়ন ডট পিডিএফ, এই পিডিএফ ফাইলটা তো তাকে তোমাকে দিতে হবে, তাই না? তুমি কিভাবে দিবে? তাকে তো তার কম্পিউটারে পাঠাতে হবে, তাই না? বা তাকে তার মেইলে দিতে হবে, ঠিক আছে, ইমেইলে পাঠাতে হবে। ওকে, এই জন্যই যে তোমাকে দেখতে হবে যে সে ডিলিট করে দিচ্ছে কিনা। যদি সেই ইনফরমেশনটা সেনসিটিভ হয়, ঠিক আছে, তোমার যদি মনে হয় যে না সে এই যে এই যে কেউ যদি কোনো অসৎ ব্যক্তি যদি আমার এই ইনফরমেশন গুলো পায়, তাহলে আমার এই ইনফরমেশন গুলো খারাপ কাজে ইউজ করতে পারে, যদি এরকম তোমাদের সন্দেহ হয়, তবে তবে অবশ্যই তোমরা এই কাজটা করবে যে তুমি যে দোকান থেকে প্রিন্ট করছো সেখান থেকে সেটা ডিলিট করা হচ্ছে কিনা সে ব্যাপারটা একটু খেয়াল রাখা। এখন আরেকটা বিষয়, এখন আমি, যদি তুমি ইমেইলে পাঠাও, ঠিক আছে, মনে করো কোনো একজনের ইমেইলে পাঠাও, আমি আমার ইমেইলে চলে যাচ্ছি, আমার ইমেইল অ্যাকাউন্টে। ইমেইলের ক্ষেত্রেও কিন্তু এমন, মনে করো এই যে দেখতে পাচ্ছ যে এগুলো হচ্ছে আমার কাছে আসা সবগুলো মেইল, ঠিক আছে, এগুলো আসা হচ্ছে আমার কাছে মেইল। তো তুমি যখন কাউকে একটা মেইল পাঠাবে, দেখো এই যে বাংলাদেশ রেলওয়ে থেকে আমাকে একটা মেইল পাঠানো হয়েছে, আমার টিকিটটা মেইল করে দিয়েছে, ঠিক আছে, এই যে এই যে এটা হচ্ছে আমার টিকিট, আমার টিকিটটা আমাকে তারা মেইল করে দিয়েছে। এখন তোমরা যদি কাউকে কোনো ফাইল মেইল করে পাঠাও, সেও কিন্তু এভাবে দেখতে পাবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই মেইল থেকেও সে ডিলিট করছে কিনা তোমার কাজটা শেষ করার পরে এটা তোমাকে খেয়াল রাখতে হবে। মনে করো এই যে মেইল থেকে আমি ডিলিট করে দিলাম, এটা কিন্তু ডিলিট হয়ে গেল, মনে হচ্ছে যে এখান থেকে ডিলিট হয়ে গেল, কিন্তু আসলে কিন্তু এটা ডিলিট হয়নি এখন। এটা তার এরকম যে রিসাইকেল বিন, সেই রিসাইকেল বিনে কিন্তু জমা হয়ে আছে। অর্থাৎ এই যে জিমেইলেরও কি থাকে, রিসাইকেল বিন থাকে। এই যে মোর অপশনে যদি আমরা ক্লিক করি, এই যে মোর অপশন, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি ট্র্যাশ অপশন একটা, দেখতে পাচ্ছ সবাই? এই দেখো ট্র্যাশ, দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার না। এই যে এই যে ট্র্যাশ, ট্র্যাশ লেখাটা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি। এই যে এই যে হ্যাঁ ট্র্যাশের স্যার, এখন মধ্যে দেখা যদি, যাচ্ছে। ট্র্যাশের মধ্যে যদি আমি যাই, তাহলে আমি দেখতে পাবো এই যে বাংলাদেশ রেলওয়ের যে টিকিটটা আমি ডিলিট করেছিলাম সেটা কিন্তু এখানে এসে জমা হয়ে আছে, ঠিক আছে। এখন আমি চাইলেই এটা কিন্তু রিস্টোর করতে পারি। দেখো এই যে এখানে ক্লিক করলাম এবং তাকে বললাম যে তুমি এটা রিস্টোর করো, যে মুভ। আমি এটা একেবারে চাইলে ডিলিট ফর এভার করে দিতে পারি, অর্থাৎ এটা আর আমি আমি কখনোই অ্যাক্সেস করতে পারবো না এই ফাইলটাকে, কিংবা আমি এটাকে রিস্টোর করতে পারি, ঠিক আছে। এই যে রিস্টোরের জন্য এই যে মুভ টু বাটনটাতে ক্লিক করতে পারি, ঠিক আছে। এই যে মুভ টু বাটনে ক্লিক করে আমি ইনবক্সে দিয়ে দিলাম, দেখো এটা কিন্তু এখান থেকে চলে গেল। এখন আমি যদি আমার ইনবক্সে যাই, তাহলে কিন্তু দেখো আমি আবার দেখতে পাবো সেই, এই যে দেখো বাংলাদেশ রেলওয়ে, এই যে যেটা আমরা ডিলিট করে দিয়েছিলাম সেটা আমি আবার দেখতে পাচ্ছি, বুঝতে পেরেছো? এই জন্য এই বিষয়গুলো সম্পর্কে একটু সচেতন থাকা, ঠিক আছে। তো আমরা আবার চলে যাই আমাদের পড়ায়। তোমরা বুঝতে পেরেছো তো রিসাইকেল বিনের ব্যাপারটা? জি স্যার। আদমি, স্বপ্নিল, ওকে। হ্যাঁ স্যার, তো বুঝতে পেরেছি। তো এখন কি বলেছে এখানে, যে নাগরিক পরিচয়পত্র স্যার এবং আমরা জন্ম যে হ্যাঁ বলো, বলো স্বপ্নিল। স্যার আমরা যে মনে করেন পাসপোর্ট, মানে পাসপোর্ট আমরা আবেদন করি না মোবাইলে। হ্যাঁ, হ্যালো। জি তো শুনতে স্যার পাচ্ছি। সেই পাসপোর্ট আবেদন করার সময় সেটা তো মনে করেন মোবাইলে আসে, তো সেটা 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 দেখালেই কি আমাদের মানে মানে প্লেনে উঠতে দিবে? পাসপোর্ট না, পাসপোর্ট মোবাইলে যে মোবাইলে আছে। কখনো, না পাসপোর্ট তোমাদের ডিজিটাল কপি দেখালে হবে না। পাসপোর্ট, পাসপোর্টের জন্য তোমার ফিজিক্যাল লাগবে, ফিজিক্যাল কপি লাগবে, ঠিক আছে। কিন্তু যে মোবাইলে যে আবেদন করে অনেকে, তাহলে মোবাইলে আবেদন করে, হ্যাঁ মোবাইলে আবেদন করতে পারবে তোমরা পাসপোর্টের জন্য, হ্যাঁ, মানে আচ্ছা, ওই আবেদন যে, করার পরে কি মানে ওখানে গেলেই দিয়ে দিবে? না আবেদন করতে হয় সেটাকে, সেটার জন্য বিভিন্ন মেয়াদ আছে, যে তুমি কতদিন মেয়াদের মধ্যে সেটা পেতে চাও হাতে, ঠিক আছে। আবেদন করার পর তারপরে আবার
কিছুদিন পরে তোমার পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশরা ভেরিফাই করবে যে হ্যাঁ তুমি ইনফরমেশন গুলো দিয়েছো সেগুলো আসলেই সঠিক ইনফরমেশন সত্য। কিনা। তারপরে সেগুলো যদি সঠিক হয় তারপরে পাসপোর্ট অফিসে আবার ভেরিফিকেশন করে তোমাকে একদিন ডাকা হবে পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসে ডেকে তোমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। তারপরে তোমার রেটিনা স্ক্যান করা হবে, আরো অনেক কিছু করা হয়। তো সেগুলো করার পরে তোমার সেই যে ইনফরমেশন গুলো নিয়েছে সেই ইনফরমেশন গুলোর সাথে তারা আবার মিলিয়ে দেখবে যে তুমি যে ইনফরমেশন গুলো সাবমিট করেছো সেগুলো ঠিক আছে কিনা। এরকম এভাবে আর কি অ্যাপ্লিকেশনটা করে। তো তুমি এটা আচ্ছা, যে অ্যাপ্লিকেশনটা যে অনলাইন অ্যাপ্লিকেশনটা ঘরে বসে করতে পারবে, কিন্তু তোমাকে পাসপোর্ট অফিসে কোনো না কোনো সময় যেতেই হবে। আচ্ছা, বাট মানে মানে যে অনলাইনে টিকিট কাটেছে সেই টিকিটটা কি মোবাইলে দেখালেই হয়ে যায়? হ্যাঁ, সেই টিকিটটা মোবাইলে দেখালেই হয়ে যায়। তুমি বাসের টিকিট কাটতে পারো, ট্রেনের টিকিট কাটতে পারো। যেমন এই যে আমি তোমাদেরকে দেখালাম আমার মেইলের মধ্যে আমি অনলাইনে টিকিট কেটেছিলাম, আর এটাই হচ্ছে গিয়ে আমার সেই টিকিটটা ওরা আমাকে ইমেইলে পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে সেই টিকিটটা। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেলওয়ের টিকিটটা। তো তোমরা যদি মোবাইলে এটা দেখিয়ে দাও তাহলেই কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের যখন দিয়ে দিবে। টিটি আসবে তোমাদের টিকিটটা চেক করতে, তখন এটা দেখালেই হয়ে যায়। বাট তুমি অন্য দেশে যাচ্ছ বা বাংলাদেশের এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছ, বাংলাদেশের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য তো আর পাসপোর্ট লাগে না, যে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে পাসপোর্টটা লাগে। সেক্ষেত্রে তোমাকে পাসপোর্টটা অবশ্যই দেখাতে হবে, ফিজিক্যাল কপি নট ডিজিটাল কপি। ঠিক আছে, হুম। ফিজিক্যাল কপিটা তোমার এয়ারপোর্টে দেখাতে হয়। ঠিক আছে, হ্যাঁ পাসপোর্ট স্যার। ভিসা এগুলো। ওকে, আমরা তাহলে আমাদের পড়ায় ফিরে যাই। তো দেখো এই জন্য আমরা কি করব, যে আমাদের নাগরিক পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র, এই জিনিসগুলো আমরা যার তার সাথে শেয়ার করব না। হতে পারে হতে পারে একজনের সাথে আমার সম্পর্ক অনেক ভালো, তাই বলেই যে আমি তাকে বিশ্বাস করে নিব, এমনটা করা যাবে না। কারণ তার সাথে আমার পরিচয় হয়েছে কিসে, দেখো এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন মানুষ আমাকে একটা পরিচয় দিল, কিন্তু আসলে সে সঠিক পরিচয় দিল নাকি ভুল পরিচয় দিল সেটা তো আমি জানি না, তাই না? তো এই জন্যই আমাদের পার্সোনাল ইনফরমেশন এবং সেন্সিটিভ ইনফরমেশন গুলো যার তার সাথে শেয়ার করা উচিত না। ওকে, এখন তোমাদের কথা বলা হচ্ছে যে দেখো, আমরা বাকি বন্ধুরা মিলে একটি গোয়েন্দা দল তৈরি করব। তারপরে আমরা আমাদের বন্ধুর ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে 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 বের করব কিভাবে তথ্যগুলো চুরি করা হয়েছে এবং সেই তথ্যগুলো ব্যবহার করে জাল পরিচয়পত্রটি তৈরি করা হয়েছে। অর্থাৎ এই যে নাগরিক পরিচয়পত্র দিয়েছো, অর্থাৎ তোমার বাবার নাগরিক পরিচয়পত্র দিলেই তো তোমার বাবার জাতীয় পরিচয়পত্র তৈরি করা পসিবল, তাই না? তার মানে এখানে তার বাবার নাগরিক পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ দেয়া হয়েছিল, যার কারণে তার বাবার জাতীয় পরিচয়পত্র তারা নকল জাতীয় পরিচয়পত্র আহ তৈরি করতে পেরেছে তারা। সেই ইনফরমেশন গুলো ব্যবহার করে তারা ব্যাংক থেকে ঋণ নিয়েছে। ঠিক আছে, ঋণ নিয়ে দেখবে যে এরকম ঘটনা হয়, মাঝে মাঝে হয়, যদিও এখন অনেক কম হয় কারণ এখন বেশিরভাগ মানুষই অনেক সচেতন। ঠিক আছে, দেখা যায় যে তারা এরকম করে ঋণ নিয়ে আর কোনো খোঁজ খবর থাকে না, তখন টাকাটা পরিশোধ করতে হয় যাকে ফাঁসানো হয়েছে তাকে। ঠিক আছে, এখন তোমরা আমাকে বলবে, তোমরা দুজন যারা আছো, তিনজন আছো না দুজন আছো? তিনজন আছো। আব্দুল্লাহ কি ক্লাসে আছো? জি স্যার। আচ্ছা, এখন তোমরা তিনজন আমাকে বলবে যে কিভাবে, আচ্ছা প্রথমে শুরু করবে কে? আদমি, তুমি শুরু করো। যে তুমি কিভাবে এই সমস্যাটা থেকে পরিত্রাণ পেতে পারো, তুমি কিভাবে ডিজিটাল ফুটপ্রিন্ট ধরে ধরে তথ্যগুলো কিভাবে চুরি করা হয়েছে এবং কিভাবে জাতীয় জাল পরিচয়পত্র তৈরি করা হয়েছে, কিভাবে কি করবে এই প্রবলেম থেকে তুমি যদি মানে রেহাই পেতে চাও বা এই প্রবলেমের একটা সলিউশন পেতে চাও, সেক্ষেত্রে তুমি কি করবে? স্যার একটু ভাবার জন্য একটু সময় দিতেন। আচ্ছা তাহলে স্বপ্নিল তুমি বলো তো কিভাবে করা যেতে পারে। তা একটু যদি বুঝিয়ে দিতেন ডিজিটাল ফুটপ্রিন্টটা। ডিজিটাল ফুটপ্রিন্ট, ফুটপ্রিন্ট মানে কি? ফুটপ্রিন্ট মানে যেমন
মনে করো কেউ একজন একটা অপরাধ করেছে, কিন্তু সে তার অপরাধের প্রমাণ ফেলে রেখে গেছে। সেই প্রমাণগুলো ধরে ধরে আমরা অপরাধীর কাছে পৌঁছাবো। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ফুটপ্রিন্ট মানে কি? মনে করো তুমি রাস্তা দিয়ে হাঁটছো, রাস্তা দিয়ে যখন হাঁটছো, ধরো ধরো যে সেই রাস্তায় কি একটা ফুটপ্রিন্ট থাকবে না? যে মনে করো যে তুমি কাদা বা নরম কোনো রাস্তা দিয়ে বা মাটির কোনো রাস্তা দিয়ে তুমি জুতো পরে হাঁটছো, তাহলে সেই জুতোর ছাপটা থেকে যাবে না হুম। সেই রাস্তায়? তো সেটাকেই বলা হচ্ছে ফুটপ্রিন্ট। ঠিক আছে? তাহলে স্যার আমি যে ডিজিটাল লিটারেসি কোর্সটা করেছিলাম ওখানে তো নিশ্চয়ই আমার ফুটপ্রিন্ট আছে। ডিজিটাল লিটারেসি কোর্স, ফুটপ্রিন্ট বলতে বেসিক্যালি ওটাকে বলা হচ্ছে না, মানে ফুটপ্রিন্ট বলতে এখানে প্রমাণ বলা হচ্ছে, প্রমাণটাকে হ্যাঁ বোঝানো স্যার, মানে হচ্ছে। আমি যে ওখানে পার্টিসিপেট করেছিলাম এটার প্রমাণ আছে তো ওদের কাছে। হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে। তাদের মানে সেটাকে ডেটাবেজে। আমি ফুটপ্রিন্ট করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, সেটা আছে। এটাও একটা ফুটপ্রিন্ট হতে পারে, হ্যাঁ। তুমি আমাকে বলো যে এরকম যদি কোনো একটা হয়, যদি প্রবলেম তুমি ফেস করো, তাহলে তুমি সেটাকে কিভাবে সলভ করবে? আব্দুল্লাহ, তুমিও চিন্তা করতে থাকো, সবাইকেই বলতে হবে, ঠিক আছে? সবার কাছেই আমি শুনবো জি স্যার। যে এই যে এরকম যদি তুমি একটা প্রবলেমে পড়ো, সেক্ষেত্রে তুমি সেই প্রবলেমটা থেকে কিভাবে আহ, সেই প্রবলেমের সলিউশন করবে কিভাবে? স্যার প্রথমেই আমাকে ওই ব্যক্তিটার মানে সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তারপর? তারপর স্যার উনি মানে কোথায় থাকেন, মানে লোকেশনটা আমাকে আমাকে আগে ট্র্যাক করতে হবে আমার আমার পুলিশের সাহায্য নিয়ে। তারপর উনি যে মানে নকল নকলটা বের করেছেন তার সাথে আমার আমার বাবার যে মানে ফুট মানে আসলটা সেটা মিলে দেখতে হবে যে এটা কি আদৌ আসল কিনা নকল। হ্যাঁ, এই তো একটা গুড পয়েন্ট বলেছো। আচ্ছা আচ্ছা, আব্দুল্লাহ, তুমি আর কয়েকটা পয়েন্ট বলো তো। আব্দুল্লাহ, ইয়েস স্যার। বলতে পারবে দু একটা পয়েন্ট? না স্যার। কেন বলতে পারবে না? তোমার তো সবাই ডিজিটালি অনেক অ্যাডভান্সড, এখনকার জেনারেশন তো ডিজিটালি অনেক অ্যাডভান্সড, তারা তো অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে ডিজিটাল ওয়ার্ল্ড সম্পর্কে। কেন বলতে পারবে না? অন্য কোনো সাবজেক্ট হলে একটা কথা ছিল, এই সাবজেক্টে তো না পারার কথা না। ডিজিটাল জগতে শুধু অ্যাডভান্স হলে হবে না, সিকিউরিটি মেজার নিয়েও ভাবতে হবে, ঠিক আছে? যে হ্যাঁ, আমি ডিজিটাল জগতে আছি, বাট আমার সিকিউরিটি মানে যেন ইনট্যাক্ট থাকে, ঠিক আছে? যেন আমার প্রাইভেসি যেন সবার কাছে ওপেন না হয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু অনেক খেয়াল রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, আজমি, ইয়েস তুমি তুমি স্যার। কি বলতে চাও? স্যার আরেকবার কোশ্চেনটা করবেন? বললাম যে তুমি যদি এই প্রবলেমে পড়ো, তাহলে এই প্রবলেম থেকে উত্তরণের জন্য তুমি কি ব্যবস্থা গ্রহণ করবে বা কিভাবে এগোবে স্টেপ বাই স্টেপ? আহ, স্যার হচ্ছে যে ওই যে মানে আম, প্রতারক চক্রের সাথে যে ভুক্তভোগী লোকের ছেলের অনলাইন কথোপকথনের যে ডিজিটাল ফুটপ্রিন্টার আছে, হচ্ছে যে সেটা আম, আহ, মূলত ভুক্তভোগীর ছেলের কাছ থেকে অনলাইনে কৌশলে প্রতারক কাগজপত্রগুলো হাতিয়ে নেয়। তো হচ্ছে যে এই ডিজিটাল ফুটপ্রিন্ট দেখেই হচ্ছে যে আম, আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি যদি এরকম ঘটনা ঘটে সেক্ষেত্রে কি করা যেতে পারে। দেখো, যে মানুষটার সাথে সে কথা বলেছে, তোমাদের বন্ধু, অনলাইনে সোশ্যাল মিডিয়ায়, অবশ্যই তার কনভারসেশন গুলো সেভ করা আছে, তাই না? তার সাথে যে মেসেঞ্জার বা ফেসবুকে যে কথা হয়েছে যে মানুষটার সাথে, অর্থাৎ যে মানুষটা এই যে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বলে পরিচয় দিয়েছে, তার সাথে তোমাদের একজন বন্ধুর কথা হয়েছে। তার মানে তোমাদের বন্ধুর এবং এই মানুষটার সাথে, অপরিচিত এই মানুষটার সাথে যে ভুল পরিচয় দিয়েছে, তার যে কথোপকথনগুলো, সেই কথোপকথনগুলো অবশ্যই আছে। প্রমাণস্বরূপ তোমরা যে তোমাদের এই যে পার্সোনাল ইনফরমেশন, অর্থাৎ নাগরিক পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ সেই মানুষটার সাথে শেয়ার করেছো, এই প্রমাণটা তোমাদের দেখাতে হবে পুলিশকে, ঠিক আছে? এই প্রমাণটা কিভাবে দেখাতে পারো? যে হ্যাঁ, সেই মেসেজিং এ যে কনভারসেশন গুলো হয়েছে সেগুলোর স্ক্রিনশট নিতে পারো।
স্ক্রিনশট বোঝো জি তোমরা স্যার। কি ইয়েস স্যার। স্বপ্নিল স্ক্রিনশট বোঝো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো সেগুলোর স্ক্রিনশট নিয়ে সেগুলোর প্রিন্ট করে আমি সেগুলো পুলিশের কাছে অ্যাজ এ প্রমাণ জমা দিব যে হ্যাঁ আমি এই অপরিচিত মানুষের সাথে এই ইনফরমেশন গুলো শেয়ার করেছিলাম। দ্বিতীয়ত, তারা যে জাতীয় পরিচয় পত্রটা ব্যবহার করেছে ডেফিনেটলি সেটা আসলটা হওয়ার কথা না, তাই না? অবশ্যই তারা একটা, কারণ আসলটা তো আমি তাদেরকে দেইনি, আমি তো জাতীয় পরিচয় পত্র দেইনি, আমি তাদেরকে নাগরিক যে পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন সনদের কপি জমা দিয়েছিলাম, আমি কিন্তু তাকে জাতীয় পরিচয় পত্র দেইনি। এই জন্য কি করব, যে তারা যে নকল জাতীয় পরিচয় পত্রটা বানিয়েছে সেই নকল জাতীয় পরিচয় পত্রের সাথে আসল জাতীয় পরিচয় পত্রে কতটুকু মিল আছে এটা দেখতে হবে। আরেকভাবে যাচাই করা যেতে পারে, দেখো এনআইডি কিন্তু, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি বাংলাদেশের এনআইডি গুলো কেমন হয়। বাংলাদেশের যে এনআইডি, দেখো যে এনআইডির পিছনে, আমি জানি না এগুলো কার ইনফরমেশন, দেখো এনআইডির পিছনে দেখো এই যে একটা একটা কোড দেখতে পাচ্ছ তাই না, এই যে সাদা কালো একটা কোড, বার কোড জি দেখতে স্যার। পাচ্ছ না একটা, এইসব দিয়ে কিন্তু আইডেন্টিফাই করা যায় যে হ্যাঁ এটা আসলেই অরিজিনাল কোনো এনআইডি কার্ড কিনা। ঠিক আছে, তারপরে এই যে এখানকার বাসার ঠিকানা ইনফরমেশন গুলো, ঠিক আছে, এই ইনফরমেশন গুলো দেখে তারপর ডেট অফ বার্থ তারপরে এনআইডি নাম্বার এগুলো মিল আছে কিনা এই জিনিসগুলো আমরা দেখতে পারি। এই জিনিসগুলো যাচাই করে দেখতে পারি যে হ্যাঁ আসলে ঠিক আছে কিনা ইনফরমেশন। বুঝতে পেরেছো? এভাবে করতে পারি। আর এই যে আমি যে তার হ্যাঁ সাথে এই এই পরিচয়পত্র, আমার নাগরিক পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের সনদ তার সাথে শেয়ার করেছি, এই জন্য আমরা কি করব, পাল্টা একটা জিডি করে রাখবো। ঠিক আছে, থানায় একটা জিডি করে রাখবো। থানায় একটা জিডি করে রাখলে কি হবে, আচ্ছা তারপর আরেকটা কথা হচ্ছে যে এই মামলাটা করলো কি, তাই না? এই যে থানায় মামলা হয়েছে, এই মামলাটা কে করলো, তাই না? থানায় মামলাটা করেছে কিন্তু হুম। ব্যাংক কর্তৃপক্ষ। আচ্ছা স্যার, এখন কথা হচ্ছে, আমার কাছে ইনফরমেশন নিল একজন, তাহলে মামলা কেন থানায় করবে ব্যাংক কর্তৃপক্ষ, তাই না? এই জন্য করেছে, হ্যাঁ হ্যাঁ স্যার, কারণ এটা হচ্ছে হচ্ছে মেইন সে পয়েন্ট। ব্যাংক থেকে ঋণ নিয়েছে। এখন ব্যাংককে যদি তুমি তোমার ঋণের টাকা ফেরত না দাও অবশ্যই ব্যাংক তোমার এগেনস্টে মামলা করবে, তাই না? এই জন্যই থানায় ব্যাংক মামলা করেছে। ঠিক আছে, এজন্য তোমাকে জিডি করে রাখতে হবে, যে এটা বোঝানোর জন্য যে তোমার ভুল ইনফরমেশন গুলো দিয়ে তোমাকে বিপদে ফেলা হয়েছে। ঠিক আছে, থানায় তুমি জানিয়ে রাখলে যে এই যে আমি আমি এই মানুষের সাথে এই ইনফরমেশন গুলো শেয়ার করেছিলাম, এই ইনফরমেশন গুলো শেয়ার করার ফলে এরকমটা হতে পারে। এখন আরেকটা বিষয়, যার সাথে শেয়ার করেছো তার ফেসবুক আইডিটা দেখতে হবে, তার ফেসবুক আইডিতে কি কি ইনফরমেশন দেয়া আছে সেই ইনফরমেশন গুলো আমরা দেখতে পারি, ফেসবুক আইডিতে কি ছবি দেয়া আছে সেই ছবিটা দেখে আমরা বিভিন্ন ইনফরমেশন সম্পর্কে ইয়ে করতে পারি। ঠিক আছে, তো এভাবেই আস্তে আস্তে ডিজিটাল ফুটপ্রিন্ট গুলো ধরে আমরা এগোতে পারি। তো এটা নিয়ে তোমাদেরকে একটা নাটক তৈরি করার কথা বলছে এবং সাথে নাটকের স্ক্রিপ্ট, ঠিক আছে, এগুলো তৈরি করার জন্য বলছে। কিন্তু এই নাটকের মূল উদ্দেশ্যই হচ্ছে তোমাদেরকে এই জিনিসগুলো সম্পর্কে সচেতন করা, যে তোমরা যেন তোমাদের পার্সোনাল ইনফরমেশন যার তার কাছে শেয়ার না করো। বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার তো নাকি? জি স্যার। হ্যাঁ স্যার। এখন যদি তোমাদেরকে এরকম একটা গল্প বলা হয় এবং বলা হয় যে কিভাবে তুমি এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারো বা তুমি কি কি ব্যবস্থা গ্রহণ করবে এরকম বিপদে পড়লে, তোমরা লিখতে পারবে না পরীক্ষায়? হ্যাঁ। জি স্যার। ওকে, আচ্ছা, এই যে এরপর আমরা ঠিক ঠিক করবো আমাদের নাটিকার কি কি চরিত্র থাকবে। ঠিক আছে, এখানে নাটকের কথা বলছে, তো এখন এখানে আর তেমন কিছু নাই, আমরা চলে যাব। স্যার, হ্যাঁ বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে আমি যে মানে লোকটার সাথে মেসেজ করেছিলাম সেটা মানে মানে ওই ওই মুহূর্তে এসএস নেওয়ার আগেই যদি মানে স্ক্রিনশট নেওয়ার আগেই যদি লোকটার মেসেজ গুলো ডিলিট করে দেয়, মেসেজ যে উনি যেগুলো মেসেজ করেছিল।
হ্যাঁ, সে কিন্তু তার মেসেজ ডিলিট করতে পারবে, সে তোমার মেসেজ ডিলিট করতে পারবে না। তোমার ডিভাইসের মেসেজ তো সে ডিলিট করতে পারবে না। দেখো, তুমি যদি মেসেঞ্জার হয়তোবা তোমরা চালাও, মেসেঞ্জার চালানোর সময় একটা জিনিস খেয়াল করবা যে তুমি একজনকে একটা মেসেজ দিছো, আফটার এ সার্টেইন টাইম তুমি কিন্তু সেই মেসেজটা আনসেন্ড করতে পারবে না, বা সেই মেসেজটা হ্যাঁ, ডিলিট করতে পারবে না। তোমার নিজের জন্য ডিলিট করতে পারবে, তুমি যাকে এসএমএসটা পাঠিয়েছো তার তার ফোন থেকে তুমি চাইলে ওটা ডিলিট করতে পারবে না বা সরাতে পারবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ, মেসেঞ্জারের একটা সুবিধা আছে যে আনসেন্ড করা যায় মেসেজ, তাই না? বাট আফটার এ সার্টেইন টাইম তুমি সেই মেসেজটাকে আনসেন্ড করতে পারবা না। বুঝতে পেরেছো কি? হ্যাঁ, হ্যাঁ স্যার। জি স্যার। তো এই জন্যই তো অবশ্যই তুমি যে মানুষটার সাথে কথা বলতেছো সেটা অনেক আগের হবে, তাই না? এখানে যে ঘটনাটার কথা বলেছে সেটা কি হবে, বেশ কিছু সময় আগেকার সময়ের হবে। তো পরবর্তীতে ওই মানুষটা চাইলেও তোমার ফোন থেকে সেই কনভারসেশন গুলো ডিলিট করতে পারবে না। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এখন আমরা তাহলে তৃতীয় তৃতীয় অধ্যায়টা শুরু করি, কি বলো? নাগরিক সভা সেবা ও ই কমার্সের সুযোগ গ্রহণ করি, ঠিক আছে? নাগরিক সেবা বলতে তো আমরা জানি যে নাগরিকদের জন্য সরকার যে যে ধরনের সেবাগুলো দিয়ে থাকে। আর ই কমার্স, ই কমার্স মানে কি? ই কমার্স মানে হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা, ঠিক আছে, বা বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়া, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। দেখো যে এখানে কি বলছে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অহনা বিজ্ঞান বইটির একটি সফট কপি সে তার মায়ের মোবাইলে ডাউনলোড করতে চায়। যেমন এই যে সফট কপি বলতে কি বোঝো বলো তো? যে সফট কপি মানে কি? পিডিএফ। হ্যাঁ, পিডিএফটা একটা সফট কপি। সফট কপি কথাটা আসছে কিভাবে? সফটওয়্যার থেকে। সফট কপি বলতে যেগুলোকে ধরা ছোঁয়া যায় না, বুঝতে পেরেছো? সফটওয়্যার কি? কম্পিউটারের সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে কি জানো তোমরা? সফটওয়্যার কাকে বলে, হার্ডওয়্যার কাকে বলে? স্যার ভুলে গেছি। হার্ডওয়্যার হচ্ছে এই যে কম্পিউটারের কিবোর্ড, মাউস, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে কি হার্ডওয়্যার, যেগুলো কি তুমি চাইলে ধরতে পারো, ছুঁইতে পারো। আর কম্পিউটারের ভিতরে যে একটা সফটওয়্যার যে রান করে, যেমন মেসেঞ্জার, তোমাদের মোবাইলের ভিতরে মেসেঞ্জারটা মেসেঞ্জার যে ইনস্টল করা আছে, সেই মেসেঞ্জারকে কি তুমি চাইলে হাত দিয়ে ধরতে পারো? পারো না না। কিন্তু। সেটা কি তুমি ধরতে পারো না, ছুঁতে পারো না, তাই না? তো এই জিনিসটা মেসেঞ্জারটাকে বলা হচ্ছে সফটওয়্যার, ঠিক আছে। আর এই যে মাউস, কিবোর্ড, এই জিনিসগুলোকে বলা হচ্ছে হার্ডওয়্যার। যেমন এই যে এখন যে সফটওয়্যারের মাধ্যমে তোমরা ক্লাস করতেছো, গুগল মিট, এটা হচ্ছে একটা সফটওয়্যার। আমি তোমাদেরকে যে পড়াচ্ছি, কিবোর্ড, মাউস, গ্রাফিক্স ট্যাবলেট, এগুলো ইউজ করে, এগুলো হচ্ছে এক একটা হার্ডওয়্যার, ঠিক আছে। তেমনি সফট কপি হচ্ছে এমন একটা কপি, যেমন তোমাদের বইটা আছে, হ্যাঁ, তোমাদের যে বইটা বিজ্ঞান বই, সেই বিজ্ঞান বইটা তো তোমরা ধরতে পাচ্ছ, ছুতে পাচ্ছ, তাই না? জি স্যার। তার মানে সেই বইটা হচ্ছে, তোমাদের যে বিজ্ঞান বইটা, সেটা হচ্ছে একটা হার্ড কপি। বুঝতে পেরেছো? আর এই যে আমি তোমাদেরকে পিডিএফ ব্যবহার করে পড়াচ্ছি, এই পিডিএফটাকে কি তোমরা ধরতে পারছো? বইয়ের যেভাবে পৃষ্ঠা চেঞ্জ করো তোমরা, সেভাবে কি পৃষ্ঠা চেঞ্জ করতে পারতেছো বই হাতের মাধ্যমে? না, পারতেছো না। আর এই জন্য এটাকে বলা হচ্ছে সফট কপি। তার মানে কি, পিডিএফ হচ্ছে একটা সফট কপি। শুধু পিডিএফ না, সফটওয়্যার, তোমার পিডিএফ বলো, যে কোনো ডকুমেন্ট বলো, যে কোনো ছবি বলো, এগুলো হচ্ছে এক একটা সফট কপি, ঠিক আছে। তো এখানে কি বলছে, একটা বিজ্ঞান বইয়ের সফট কপি। তো সফট কপি ব্যাপারটা ক্লিয়ার তো নাকি? কি বলো সবাই? ক্লিয়ার জি তো স্যার। সফট কপি বলতে কি বোঝানো হচ্ছে? ওকে, তাহলে এটা গেল সফট কপির ব্যাপারে। তো কি বলছে যে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী অহনা বিজ্ঞান বইটি একটি সফট কপি সে তার মায়ের মোবাইলে ডাউনলোড করতে চায়। সে এনসিটিভির ওয়েবসাইট থেকে খুব সহজে তা ডাউনলোড করে এখন যে কোনো সময়ে বিজ্ঞান বইয়ের পাঠগুলো পড়ে নিতে পারছে। এই যে অহনা একটি সেবা পেল, সেটিকে আমরা বলি নাগরিক সেবা, ঠিক আছে।
নাগরিক সেবা জিনিসটাকে বোঝার আগে আমরা এই যে যে ঘটনাটা বলছে সেই ঘটনাটা বোঝা জরুরি। যে এই যে ওয়েবসাইট থেকে যে বইটা ডাউনলোড করা যায় এটা কি তোমরা জানো? এই যে এই সফট কপিটা পিডিএফ যে তোমাদেরকে যে ডিজিটাল টেকনোলজি আমি পড়াচ্ছি, ডিজিটাল টেকনোলজি যে বইটা, এটা কিন্তু একটা পিডিএফ, এটা কিন্তু কোনো কাগজের বই না, তাই না? তো এই পিডিএফটা আমি কোথা থেকে পেয়েছি? এই পিডিএফটা আমি পেয়েছি বাংলাদেশের যে এনসিটিবি অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম বোর্ড আছে, ঠিক আছে, তাদের যে ওয়েবসাইট, তাদের ওয়েবসাইট থেকে আমি এই বইটাকে ডাউনলোড করতে পেরেছি, ঠিক আছে। তো তাদের বইটা ডাউনলোড করার ফলে আমার কি হচ্ছে, দেখো আমি তোমাদেরকে এভাবে পড়াতে পারছি, আমার কাগজের বই দরকার হচ্ছে না, আমি তোমাদের সাথে এভাবে শেয়ার করে পড়াতে পারছি। আবার এমনও করতে পারো, তোমরা এনসিটিভি ওয়েবসাইট থেকে বইটা ডাউনলোড করে তোমাদের ফোনে রেখে দিতে পারো। তোমরা যে কোনো জায়গায়, মনে করো আত্মীয়র বাসায় বেড়াতে গেলে, সেখানে যদি তোমার পড়ার দরকার হয় বা বইয়ের কোনো কিছু দেখার দরকার হয়, তুমি চাইলেই সেখান থেকে সেই পিডিএফটা ব্যবহার করে দেখে নিতে পারো। তার মানে কি, একটা তুমি নাগরিক সেবা, তুমি বাংলাদেশের একজন নাগরিক অবশ্যই, আর সরকার তোমাকে এই সেবাটা দিচ্ছে, বুঝতে পারছো? এটাকেই বলা হচ্ছে নাগরিক সেবা। নাগরিক সেবা ব্যাপারটা বুঝতে পেরেছি তো নাকি? ক্লিয়ার তো সবার কাছে? জি স্যার। ওকে, নাগরিক সেবা ব্যাপারটা ক্লিয়ার। এখন কথা হচ্ছে, তোমরা কি এনসিডিবি থেকে পিডিএফ ডাউনলোড করতে পারো, বইয়ের পিডিএফ? কেউ কি পারো, কখনো করে দেখেছো? কে কে আসো ক্লাসে? জি স্যার। আচ্ছা, আজনি কি তুমি কখনো করে দেখেছো ট্রাই, পিডিএফ ডাউনলোড করেছো এনসিডিবি হ্যাঁ। ওয়েবসাইট থেকে? আচ্ছা, আব্দুল্লাহ তুমি কখনো করেছো? না না স্যার। আচ্ছা, তাহলে তোমার উদ্দেশ্যে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই, আমরা প্রথমে লিখবো এনসিটিবি। এনসিটিবি লিখে সার্চ করব, তাহলে দেখো এই যে এনসিটিভির ওয়েবসাইটটা আমাদের কাছে চলে এসেছে। এই যে portal.government.bd, অর্থাৎ nctv.portal.government, গভর্নমেন্ট পুরোটা লেখা নাই, gov.bd, ঠিক আছে। এই ওয়েবসাইটটাতে আমরা যাব। এই যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিডি, অর্থাৎ ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড, ঠিক আছে, এটা হচ্ছে এনসিটিভির ফুল ফর্ম। ওকে, তো এই ওয়েবসাইটের ভিতরে আমরা যাব। এই ওয়েবসাইটের ভিতরে গেলে আমরা এরকম দেখতে পাবো। তো দেখো, এই যে এখানে একটা পাঠ্যপুস্তক অপশন দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। পাঠ্য এই যে পাঠ্যপুস্তক অপশনটা, এই জি পাঠ্যপুস্তকে স্যার। আমি যদি আমার মাউসের যে কার্সরটা নড়তে দেখছো, এই যে তীরের মতো যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মাউস কার্সর। এই মাউস কার্সরটা আমি যখন পাঠ্যপুস্তকের উপর নিয়ে আসব, ঠিক আছে, তখন কিন্তু আমরা এরকম একটা ড্রপ ডাউন বক্স দেখতে পাবো। তো সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, নতুন বছরের পাঠ্যপুস্তক, অর্থাৎ 2024 সালের পাঠ্যপুস্তক। তারপরে আবার 2023 সালের শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকগুলো দেখতে পাচ্ছি আমরা, 22, 21, 20, প্রতিটা সালের 17 থেকে, দেখো এখানে অনেকগুলো দেয়া আছে, 17, 18, 19, 20 থেকে শুরু করে 24 পর্যন্ত দেয়া আছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা ধরো যে 2024 সালের কোন একটা বই ডাউনলোড করব, এই জন্য কি করব, 2024 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক, এইটাতে ক্লিক করব। এটাতে যখন ক্লিক করব, এটা আমাকে এরকম নতুন একটা পেজে নিয়ে আসবে, ঠিক আছে, নতুন একটা এরকম পেজে নিয়ে আসবে। এই যে আমরা এই লেখাটা দেখতে পাচ্ছি, পাঠ্যপুস্তকের তালিকা। এখন আমার কথা হচ্ছে, আমি কোন স্তরের বইগুলো ডাউনলোড করব বা কোন ক্লাসে, আমি প্রাক প্রাথমিক পর্যায়ের বই ডাউনলোড করব নাকি প্রাথমিক পর্যায়ে, নাকি মাধ্যমিক স্তরের, নাকি উচ্চ মাধ্যমিক স্তর? আচ্ছা, তোমরা যে পড়তেছো এটা কি মাধ্যম বলো তো, মাধ্যমিক স্তর নাকি উচ্চ মাধ্যমিক? আচ্ছা, মাধ্যমিক। আচ্ছা, মাধ্যমিক স্তর, তাহলে আমি কি করব, মাধ্যমিক স্তরে চলে যাব। এরপরে আমি দেখতে পাচ্ছি যে আমি মাধ্যমিক স্তরের কোন শ্রেণীর বই ডাউনলোড করতে চাই, ঠিক আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে মাধ্যমিক লেখা এখানে, ঠিক আছে। এই যে এখানে দাখিল, যারা দাখিলে পড়াশোনা করে তাদের জন্য আমরা বই ডাউনলোড করতে পারবো, যারা দাখিল থেকে ভোকেশনালে পড়াশোনা করে তাদের জন্য বই ডাউনলোড করতে পারবো, ঠিক আছে। এখন আমাকে বলতেছে যে মাধ্যমিক থেকে, মাধ্যমিকের কোন ক্লাসের বই আমরা ডাউনলোড করতে চাই। আমরা ক্লাস 8 এর বই ডাউনলোড করতে চাই, এই জন্য আমরা অষ্টম শ্রেণীতে ক্লিক করব।
অষ্টম শ্রেণীর এখন দেখো আমার কাছে বই কিন্তু লিস্ট চলে আসছে, ঠিক আছে? এই দেখো 2024 সালের যতগুলো বই আছে সবগুলোর পিডিএফ চলে আসছে, ঠিক আছে? এখন আমি এই পিডিএফ গুলো থেকে আমি ডাউনলোড করতে পারবো। আমার কি বই ডাউনলোড করতে চাই, ধরে নাও আমি ডিজিটাল প্রযুক্তি বইটাই ডাউনলোড করতে চাই। এই যে আমার হচ্ছে 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল প্রযুক্তি বইটা। এখন কথা হচ্ছে ভার্সন তো দুইটা আছে পড়াশোনার, তাই না? একটা ইংলিশ ভার্সন, একটা বাংলা ভার্সন। এই যে বাংলা ভার্সনের বইগুলো আমরা ডাউনলোড করতে চাইলে এই যে বাম পাশে যে পিডিএফ গুলো দেখতে পাচ্ছি, পিডিএফ ছোট ছোট লাল লোগো গুলো দেখতে পাচ্ছ পিডিএফ এর, এগুলোতে ক্লিক করতে হবে। আর আমি যদি ইংরেজি ভার্সনের বই ডাউনলোড করতে চাই তাহলে আমাদের এই যে ডান পাশের যে পিডিএফ আইকন গুলো দেখতে পাচ্ছ সেটাকে আমাকে ক্লিক করতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানে ক্লাস 7 এর ডিজিটাল প্রযুক্তি, আমরা ডিজিটাল প্রযুক্তি বইটা ডাউনলোড করতে চাই এবং ইংলিশ ভার্সনটা ডাউনলোড করতে চাই, তাহলে কি করব? এই যে এখানে দেখতে পাচ্ছ এই ডান পাশের এই বাটনটাতে আমরা ক্লিক করব, পিডিএফ লেখাটাতে। এটাতে লেখাটাতে ক্লিক করার পর আমরা এই দেখো আমরা এখানে বইটা দেখতে পাচ্ছি। ডিজিটাল টেকনোলজি যে বইটা আছে সেটার ইংলিশ ভার্সন আমরা এখন দেখতে পারবো। আমরা কত পেজ পড়ছিলাম? আমরা হচ্ছে 53 নাম্বার পেজ পড়ছি। তো আমরা এই যে এটারও 53 নাম্বার পেজে চলে যাব, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি, দেখো 53 নাম্বার পেজে। দেখো একই জিনিস দেখতে পাবে তোমরা, ঠিক আছে? এই দেখো ওখানে 53 নাম্বার পেজে যা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা ঠিক তাই দেখতে পাচ্ছ, বাট এখানে লেখাগুলো হচ্ছে ইংরেজিতে সব, ঠিক আছে? যেহেতু ইংলিশ ভার্সনের বই। এখন এটাকে যদি সেভ করতে চাও এই যে এখানে ডাউনলোড বাটন আছে, এই যে ডাউনলোড দেখতে পাচ্ছ কোনায়, এই ডাউনলোডে যদি ক্লিক করো তাহলে তোমরা এটাকে ডাউনলোড করতে পারবে। আমি ডাউনলোড বাটনে ক্লিক করলাম, কিছুক্ষণ পরে আমাকে এই যে স্টার্ট ডাউনলোড করতে বলেছে। আমি যদি ডাউনলোড স্টার্ট করে দিই এই যে আমার কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে? 6 মেগাবাইটের একটা ফাইল, এটা এখন আমার কম্পিউটারে এই যে ডাউনলোড কমপ্লিট, সেভ হয়ে গেল। বুঝতে পেরেছো সবাই যে কিভাবে আমরা এনসিটিভির ওয়েবসাইট থেকে বই ডাউনলোড করব? ক্লিয়ার তো নাকি? জি স্যার। ওকে, এখন আমরা আমাদের পড়াশোনায় আবার ফিরে যাই। আর এটাকেই বলা হচ্ছে একটা নাগরিক সেবা, ঠিক আছে? আর এই জিনিসটা কেন করা হচ্ছে? স্টুডেন্টদের সেবার জন্যই তো, তাই না? অর্থাৎ নাগরিকদের সেবার জন্যই তো করতেছে সরকার, তাই না? এই জন্যই এটাকে বলা হচ্ছে নাগরিক সেবা। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এরপরে কি বলছে? এনসিটিভি সারা দেশের সকল শিক্ষার্থীর কাছে বই পৌঁছে দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটের মাধ্যমে এই নাগরিক সেবাটি দিচ্ছে। এই যে আমরা ওয়েবসাইটে কিন্তু এই জিনিসগুলো দেখেছি, ঠিক আছে? তারপরে কি বলেছে দেখো, নাগরিক সেবা সাধারণত সরকারি প্রতিষ্ঠান বা স্থানীয় সংস্থা থেকে পেয়ে থাকি, ঠিক আছে? যেমনি আমরা এই বইগুলো ডাউনলোড করতেছি আমাদের সরকারি একটা ওয়েবসাইট থেকে, আমাদের সরকার এই জিনিসগুলো এই সেবাটা আমাদেরকে প্রদান করতেছে, ঠিক আছে? বা স্থানীয় কোনো সংস্থা থেকেও আমরা বিভিন্ন ধরনের নাগরিক সেবা পেয়ে থাকি। আবার আমরা নিজেরাও জনসাধারণের সুবিধার ও কল্যাণের জন্য প্রাতিষ্ঠানিক বা ব্যক্তি পর্যায়েও সেবা দিতে পারি, ঠিক আছে? এই যে আমরা তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে, এটাকেও একটা নাগরিক সেবা বলা যেতে পারে, ঠিক আছে? এই যে আমি তোমাদেরকে অনলাইনে পড়াচ্ছি বা তোমাদের অন্যান্য টিচাররা তোমাদেরকে পড়াচ্ছে, এটা একটা নাগরিক সেবা, ঠিক আছে? এখন হতে পারে নাগরিক সেবা সেটা বিনামূল্যে কিংবা সেটা অর্থের বিনিময়ে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখতে হবে। সেটা অর্থের বিনিময়েও হতে পারে, সেটা বিনামূল্যেও হতে পারে। যেমন বাজার থেকে কোনো কিছু একটা কিনতে যাচ্ছ তুমি, সেটাও একটা নাগরিক সেবা। দোকানদার কিন্তু তোমাকে একটা নাগরিক সেবা দিচ্ছে, তুমি এই দেশের নাগরিক এবং তোমাকে সেবা প্রদান করতেছে, তার মানে দোকানদার অ্যাকচুয়ালি নাগরিক সেবা দিচ্ছে। বুঝতে পারছো? নাগরিক সেবা ব্যাপারটা ক্লিয়ার তো নাকি? জি স্যার। আচ্ছা, অহনা এনসিটিভির বই ডাউনলোড করে যেই সেবাটি পেয়েছে সেরকম আরো কয়েকটি সেবার নাম আমরা নিচের স্টিকি নোট গুলোতে উল্লেখ করি, ঠিক আছে? আচ্ছা, তোমরা কি বলতে পারবে যে কি কি আর সেবা হতে পারে নাগরিক সেবা? স্যার, শিক্ষা সেবা, তারপরে ভূমি সেবা, আচ্ছা, এই যে নিজেরা আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো সেবার কথা বলা হচ্ছে।
শিক্ষা সেবা পেতে পারি, স্বাস্থ্য সেবা পেতে পারি, কৃষি সেবা পেতে পারি, আইন ও বিচার সেবা, সামাজিক সুরক্ষা সেবা, নাগরিক নিরাপত্তা সেবা, ভূমি সেবা, এগুলো সবগুলোই হচ্ছে নাগরিক সেবা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা বেশ কয়েকটা নাগরিক সেবার নাম জানলাম। ঠিক আছে? তোমাদের পরীক্ষা আসতে পারে যে 10টি নাগরিক সেবার নাম লেখো বা 15টি নাগরিক সেবার নাম লিখো। ঠিক আছে? ওকে, এখন তাহলে আর কি কি, এই যে নাগরিক সেবা অর্থাৎ সরকার, দেখো মানে কি বলছে, দেখো চিত্র 3.2 ও ছক 1.2 আমরা বিভিন্ন ধরনের নাগরিক সেবা চিহ্নিত করেছি। এভাবে বিভিন্ন নাগরিক সেবাকে শ্রেণীবিন্যাস অনুযায়ী সাজিয়ে নিতে পারি। এর সাথে কোন সেবা কোন প্রতিষ্ঠানের নিকট থেকে আমরা পাবো সেটি বের করতে পারি। আচ্ছা, জন্ম নিবন্ধন সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন সনদ, সেটা আমরা কোথা থেকে পেতে পারি? দেখো, সিটি কর্পোরেশন থেকে পেতে পারি, পৌরসভা থেকে পেতে পারি, কিংবা ইউনিয়ন পরিষদ থেকেও পেতে পারি। এক একজন মানুষ এক এক জায়গা থেকে এটা নিতে পারে। যারা সিটি কর্পোরেশনে থাকে, যেমন ধরো ঢাকা সিটি কর্পোরেশনের আন্ডারে যারা থাকে, তারা ঢাকা সিটি কর্পোরেশন থেকে এটা নিতে পারে। যারা পৌরসভায় থাকে তারা পৌরসভা থেকে, যারা পৌরসভার আন্ডারে বসবাস করে তারা পৌরসভা থেকে নিতে পারে। যারা কোনো গ্রামে বসবাস করে সেই গ্রামের ইউনিয়ন পরিষদ থেকে তারা এই যে জন্ম নিবন্ধন সার্টিফিকেট গুলো নিতে পারে। তারপরে আরো কি কি হতে পারে? যেমন আরেকটা হতে পারে যে তোমাদের জাতীয় পরিচয়পত্র। জাতীয় পরিচয়পত্র আমরা কোথা থেকে নিই বলতো? এটা আমরা উপজেলা পরিষদ থেকে নিই, তাই না? আবার সিটি কর্পোরেশন থেকেও চাইলে নিতে পারি। উপজেলা পরিষদ থেকে যেমন আমাদের তোমরা যারা যে উপজেলায় আছো সেই উপজেলায় গুলোতে উপজেলা পরিষদ অবশ্যই আছে। সেই উপজেলায় দেখবে তোমার ইলেকশন কমিশন যে অফিস আছে, সেই অফিস থেকে কিন্তু তোমরা জাতীয় পরিচয়পত্রের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। আবার তোমরা অনলাইনেও জাতীয় পরিচয়পত্রের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। ঠিক আছে? তোমরা বাসায় বসেই যে কোনো সময়। ঠিক আছে? আগে এমন অনেকে একটা ধারণা ছিল যে মানুষ কি করতো, যে জাতীয় পরিচয়পত্রের জন্য তারা শুধুমাত্র তারা কিছু বাসায় বাসায়, মানুষের বাসায় বাসায় যাইতো, যে ইনফরমেশন কালেক্ট করে তাদেরকে জাতীয় পরিচয়পত্র করে দেয়া হতো, এবং এটা একটা নির্দিষ্ট সময় পর পর, দেখা যাচ্ছে বছরে তারা একবার যেত বাসায় মানুষের। কিন্তু তুমি চাইলেই এখন অনলাইনের মাধ্যমে তোমার বাসায় বসে যে কোনো সময় জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারো। ঠিক আছে? এই জন্য শর্ত হচ্ছে তোমাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং আহ বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং তোমাদেরকে সেগুলোর প্রুফ দিয়ে তোমাদেরকে জাতীয় পরিচয়পত্র তৈরি করতে হবে। ঠিক আছে? আবার পাসপোর্টের জন্য পাসপোর্ট অফিসে যেতে হয়। এরকম যে বিভিন্ন নাগরিক সেবা আছে, এই নাগরিক সেবাগুলো তোমরা একটা লিস্ট ডাউন করবে। ঠিক আছে? লিস্ট ডাউন করে কি কি নাগরিক সেবা আছে, কোথা থেকে, যেমন এই যে এই নাগরিক সেবা, এই 7টা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে? এই যে 7টা নাগরিক সেবা, এই 7টা নাগরিক সেবা থেকে আমরা কোন নাগরিক সেবাটা কোন জায়গা থেকে পাই, এটা তোমরা খুঁজে বের করবে। ঠিক আছে? শিক্ষা সেবা আমরা স্কুলগুলো থেকে পাই, কলেজ থেকে পাই, ইউনিভার্সিটি থেকে পাই। ঠিক আছে? স্বাস্থ্য সেবা কোথা থেকে পাই, কৃষি সেবা কোথা থেকে পাই, আইন ও বিচার সেবা কোথা থেকে পাই। ঠিক আছে? সে জায়গাগুলোর নাম অর্থাৎ সেবা দানকারী প্রতিষ্ঠানের নাম বা কোথা থেকে পাই, সেই জিনিসগুলো তোমরা লিখবে এই যে এই 7টার ক্ষেত্রে। ঠিক আছে? এই 7টা নাগরিক সেবার ক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের হোম টাস্ক। ওকে? আচ্ছা স্যার। ওকে, আজকে তাহলে তোমাদের এই পর্যন্তই। আর তোমরা এই যে বাকিটুকু যতটুকু আছে এটা পড়ে নিবে। ঠিক আছে? এই যে এই অংশটুকু পড়ে নিবে। আর এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এখানে একটা অ্যাপের নাম বলতেছে মোবাইল অ্যাপ, এই মোবাইল অ্যাপটা সম্পর্কে আমরা নেক্সট দিন ইন ডিটেলস জানবো। ঠিক আছে? আর সেশন 2 থেকে আমরা শুরু করব। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।